নমস্কার, আমি অমরেন্দ্র চক্রবর্তী। ক্রীড়া সাংবাদিকতা করি, অতীতে করেছি, এখনো অল্প বিস্তার করে চলেছি। আমি আজকে যে জন্য ক্যামেরার সামনে এসেছি সেটা হচ্ছে একটি বইয়ের অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরার জন্য। হয়তো আপনারা অনেকে জানেন বইটা সম্পর্কে, অনেকে নাও জানতে পারেন। সেটা হচ্ছে চুরি। রাজকোষ থেকে অনেক কিছু চুরি যায়, বিকেলের সোনারোদ চুরি হয়ে যায়, শিক্ষাও চুরি হয়, কয়লাও চুরি হয়, বালিও চুরি হয়। সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। এবার হচ্ছে আমার ফুটবলটা কেউ যেন একটা চুরি করে নিয়েছে। আমাদের যে ভালোবাসার, বাঙালির যে ভালোবাসার ফুটবল, ভারতবর্ষের যে একটা ফুটবল বলে একটা কালচার আছে, সেটাই চুরি হয়ে গেছে। বইটার বিষয়বস্তু হচ্ছে তাই। বইটার শিরোনাম যেটা আছে, হু স্টোল মাই ফুটবল, জয়দীপ বাসুর লেখা। জয়দীপ বাসু নিজে একজন স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক। দীর্ঘদিন তিনি ভারতীয় সাংবাদিকতার 1 নম্বর স্থানে ছিলেন, বহু কাগজে কাজ করেছেন। তিনি AIFF এর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, যারা ভারতবর্ষের ফুটবলটা চালায়, তাদের কিছু কাজকর্ম তুলে ধরেছেন। অতীতে এই ধরনের কখনো বই হয়নি। আমরা তো এখনো অব্দি সবটাই সোনালী অতীত নিয়ে আলোচনা করি। ওই 1962 সালে আমরা এশিয়ান গেমসে সোনা জিতেছিলাম, সেদিন ডার্বি জেতার পর ভারত বললো আসিয়ান কাপের ম্যাচে আমরা জয় পেয়েছি। ফলে অতীত ধুয়ে আমরা এখন জল খাচ্ছি। ভবিষ্যৎ যে আমাদের কাছে ধূসর, সেইটা এই বইতে তুলে ধরেছে। এবং খুব অদ্ভুতভাবেই সেখানে বর্তমান যিনি ফেডারেশনের সভাপতি, তার নাম কল্যাণ চৌবে, তার কীর্তিকলাপ তুলে ধরা হয়েছে। বইটা বেরিয়েছে প্রায় 1 মাস হলো। আপনারা স্ক্রিনে বইটা দেখতে পাবেন, বইয়ের প্রচ্ছদটা। 1 মাস ধরে বইটা বেরিয়েছে। নিশ্চয়ই পড়েছেন উনি, আমার ধারণা। না হলে তার যে চামচাকুল বা কিচেন ক্যাবিনেট ওরা বলা হয়, তারাও পড়েছেন। মামলা মোকদ্দমা দূরে থাক, চিঠি পর্যন্ত দেননি এখনো, মানে সেই সাহস হয়ে ওঠেনি। বইয়ে অনেক বিষয়বস্তু আছে। সেখানে স্যালারির মানে কর্মীদের স্যালারি, চাকরি দিয়ে তার স্যালারি থেকে কাটমানি খাওয়া থেকে শুরু করে এসি গাড়ি কেনা, ফেডারেশনের ফিনান্স কমিটির পারমিশন ছাড়া টাকা খরচা করা, এইসব নানা ঘটনা তিনি ঘটিয়ে গেছেন একের পর এক। যেটা কলঙ্কিত অধ্যায়, সেটা নিয়ে আমি মোটামুটি সেটা নিয়ে বলবো। সেটা হচ্ছে ইগর স্টিম্যাচ, যিনি ভারতবর্ষের ফুটবল কোচ ছিলেন কিছুদিন আগে পর্যন্ত। এখনো পর্যন্ত স্বাধীনতার পর থেকে প্রায় 11 জন ভারতীয় বিদেশি কোচ ভারতীয় ফুটবলে দায়িত্ব ছিল। 11 জন স্টিম্যাচকে ধরে। কে সফল কে ব্যর্থ আমি বলতে পারবো না। তার মধ্যে স্টিভেন কনস্ট্যান্টাইন আছেন, বব হাউথম আছেন, সমস্ত কিছু আছে। কিন্তু এত ওয়েল ডেকোরেটেড কোচ ভারতবর্ষে কখনো আসেনি। আপনারা সবাই জানেন, 10টি ম্যাচকে ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে তুলেছিলেন। অসাধারণ একটা ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়া দেখিয়েছিল। নিজের ফুটবল কেরিয়ারও একটা দুরন্ত, মানে চমৎকার ইসে। তিনি কিন্তু ভারতীয় ফুটবলকে খুব সাফল্যের দিশা দেখাতে পারেননি। কিন্তু তার টার্ম 2 বছর, প্রথমে 3 বছর, তারপরে আরো 3 বছরের জন্য এক্সটেনশন হয়েছিল। কিন্তু মাঝপথে তাকে স্যাক করা হয়। এই কথাটা নিয়েই গন্ডগোল। দেখুন, এই বইতে না কতগুলো কথা লেখা আছে। আমি না কথাটা আপনাদের একটুখানি পড়ে শোনাই। আমার ধারণা ফুটবল প্রেমীরা তার থেকে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, যখন ইরাকস্টিমেসি বলা হলো যে তোমার সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশন বা AIFF তোমার সঙ্গে চুক্তি, তোমাকে রাখতে আর আগ্রহী নয়। 2026 সাল পর্যন্ত তার চুক্তি ছিল। সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাকে 3 মাস বা 3-4 মাসের একটা স্যালারি দিয়ে তাকে বিদায় করা যেতে পারত। কিন্তু তারা ফেডারেশন করেনি। কি করেছে সেটা শুনুন। অ্যাকর্ডিং টু স্টিমাচ, he twice spoke to acting secretary General Mr. Satyanarayan a few days before he was served with the termination letter. The first time Shatya talked about plan of national team, etc. A few days later, he called me up and talked about parting ways and asked whether a 3-month salary package would be acceptable to me, said 1998 World Cup
third place medal winner. I told Sotto to kindly be little patient for another 3 or 4 weeks. I had some other offers on the table and I wanted to finalize one of them. In that case, the AIFF does not need to pay me anything. I will simply go. Sometime later, Sotto informed me that AIFF president wanted me to go without any delay and immediately. বুঝুন ঠেলা, তিনি বলছেন 3-4 সপ্তাহ ওয়েট করো, আমার অন্য জায়গায় অফার আছে, আমি সেটাকে ফাইনালাইজ করে চলে যাব, সেক্ষেত্রে ভারতের ফুটবল ফেডারেশনকে কোনো টাকা দিতে হবে না। কিন্তু কল্যাণ চৌবের দায়িত্ব বক্তব্য হচ্ছে এক্ষুনি তুমি চলে যাও। তাই করলো। 2 দিন পরে তাকে পাঠিয়ে দেওয়া হলো সাকিং লেটার। চুক্তি অনুযায়ী তার চলেও গেলেন। আলটিমেটলি তিনি চলে গিয়ে তিনি সোজাসুজি ফিফার দ্বারস্থ হলেন। প্রথমত তার যে অফার যেগুলো ছিল বাইরের অফার, তিনি সেগুলো করতে পারেন না। একটা স্যাপ কোচকে কোনো দেশ নেয় না। তিনি ফিফায় দিলেন। ফিফা $10 লাখ চার্জ করলো ভারতীয় ফুটবল ফেডারেশনকে যে এটা স্টিমাচকে দিতে হবে। স্টিমাচ তখন চিঠি ধরিয়ে দিল ফেডারেশনকে, ফিফা চিঠি চলে এলো। তখন এই কল্যাণ চৌবের কিজন ক্যাবিনেট তারা করলো কি, আবার স্টিমাচে গিয়ে পায়ে ধরলো, চিঠিপত্র লেখা শুরু হলো। স্টিমাচ অত্যন্ত ভদ্র মানুষ, তাই তিনি 4 কোটি টাকা, মানে 8 কোটি টাকা ডিমান্ড ছিল, সেখানে 4 কোটি টাকা দিয়ে স্টিমাচকে মুক্ত করে দেওয়া হলো। এই টাকাটা কিন্তু দিতে হতো না, এটা কল্যাণ চৌবের জন্য এই টাকাটা ফেডারেশন থেকে গেছে। আজকে যেমন স্টিমাচের পর কোনো কোচের নাম আসছে, তখন ভারতীয় কোচ কেন চাইছে একটাই কারণে, ফেডারেশনের ঘরে আর টাকা নেই। ফলে ইন্ডিয়ান কোচ 50,000 টাকা মাইনে দিলে হয়ে যাবে খুশি, বা 1 লাখ টাকা মাইনে দিলে পরে হয়ে যাবে খুশি, সেটা তারা দিব্যি কাজ করে আসতে পারবে। এটা হলো স্টিমাচের একটা দিক, কল্যাণ চৌবের একটা দিক। এবার কল্যাণ চৌবে যখন পদে বসে তখন তার ছিল ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং ছিল 99, 2-1 দিন পরে তার র্যাঙ্কিং ছিল 99, আজ র্যাঙ্কিং 133। ম্যাচ হারের পর হার। ইগর স্টিমাচের সঙ্গে যেটা লাগলো সেটা হচ্ছে, ইগর স্টিমাচ চেয়েছিল যে এশিয়ান গেমসে আন্ডার-23-তে উনি আন্ডার-23 একটা টিম তৈরি করেছিলেন, যে 1 বছর আগে উনি ফেডারেশনকে পাঠিয়ে দিয়েছিলেন যে এই প্লেয়ারগুলিকে আমার চাই, আমি লং ক্যাম্প করব, সিনিয়র প্লেয়ার আমার সেক্ষেত্রে করা দরকার নেই। কিন্তু এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল ফেডারেশনকে পারমিশন দিচ্ছে না, কারণ ভারত এশিয়ান র্যাঙ্কিং এর মধ্যে 8-এর মধ্যে নেই। ফলে গভর্নমেন্ট তাদের নেবে না ফুটবল টিমকে। কল্যাণ চৌবে বাজারে নেমে গেলেন। নেমে গিয়ে ফেডারেশনকে বলে দিলেন যে সুনীল ছেত্রী, সন্দেশ জিঙ্গান এরা সব 3 জন সিনিয়র প্লেয়ার এখানে থাকবে, এবং সুনীলের নাম করে বসে রইলেন সেখানে। ফলে স্টিমাচের যে প্ল্যান, সেই প্ল্যান ঘেটে হওয়া, এবং প্রেসিডেন্ট কোনো আলোচনা পর্যন্ত করেননি। অভিযোগ আরো মারাত্মক যে প্রেসিডেন্ট কোনোদিন স্টিমাচের সঙ্গে 1 মিনিটের জন্য আলোচনা করেননি কোনো ভারতীয় ফুটবল নিয়ে। জানি না তার ভাষার সমস্যা আছে কিনা, ভাষার সমস্যা থাকলে পরে অন্য অনেক লোক আছে যারা দিব্যি কথা বলতে পারতো, তারাও কথা কেউ বলেননি। এটা গেছে স্টিমাচের পার্ট। বইতে এরকম আরো অনেক কিছু আছে। খুব দুঃখের বিষয় হচ্ছে, কল্যাণ চৌবে যাকে হাতে করে নিয়ে এসেছিলেন এক বঙ্গ সন্তান, তার নাম নীলাঞ্জন ভট্টাচার্য। তিনি ছিলেন ফিনান্স কমিটিতে, তারই কিচেন ক্যাবিনেটে ছিলেন। কিন্তু তিনি যা ফাংশন ফেডারেশনে দেখেছেন টাকা পয়সা সংক্রান্ত, তিনি বাধ্য হয়ে 1-এর পর 1 মেল করেছেন কল্যাণ চৌবেকে, যেগুলি হয় না। আর সংবিধান, ফেডারেশনের সংবিধান গঠনতন্ত্র অনুযায়ী হয় না, এটা চলতেও পারে না। ফিনান্স কমিটির অ্যাপ্রুভাল ছাড়া প্রেসিডেন্ট কোনো জায়গায় এটা করতে পারে না। এই লোকটা ছিল সেই অর্থে ফার্স্ট হুইসেল ব্লোয়ার। এই কল্যাণ চৌবের কেলেঙ্কারির কাহিনী সমস্ত কিছু। এখন কল্যাণ চৌবে পলিটিক্যাল লিডার, কিন্তু ভারতের ফুটবলে পলিটিক্যাল লিডার কিন্তু ছিল, এরাকেও ছিল। প্রফুল প্যাটেল নিজে ছিলেন, প্রিয়জন দাসমুন্সি দীর্ঘদিন ছিলেন। দাসমুন্সি যখন ছিলেন তখন টাকা পয়সা ছিল না, কিচ্ছু টাকা পয়সা ছিল না। উনি টাকা পয়সা জোগাড় যন্ত্র করে ফুটবলটাকে তাও চালিয়ে নিয়ে গেছেন। এখন তো টাকা পয়সার কোনো চিন্তাই নেই, ISL আছে, ফলে টাকা এবং টাকা, সেই টাকা যথেচ্ছভাবে নষ্ট করা হয়েছে। প্লেন ফেয়ার, সমস্ত কিছু, এভরিথিং সব নষ্ট করা হয়েছে।
এবং সেগুলো এক একটা করে এই বইয়ের চ্যাপ্টারে 130 পাতার এই বইতে সমস্তটা বলা আছে এবং তথ্য দিয়ে বলা আছে, প্রমাণ দিয়ে বলা আছে। এই বইটা যদি কেউ পড়েন তাহলে সে ভারতীয় ফুটবলের অন্দরমহলে এই বড় বড় থামের আড়ালে বড় বড় ঘটনা আপনি জানতে পারবেন। এটুকু বলেই আপাতত শেষ করছি। আবার আপনাদেরকে বলছি যে এই বাংলা সিনেমাতে একটা স্লোগান হয়েছিল না, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে আবার জনপ্রিয় করে তুলুন। ঠিক সেইভাবেই বলতে হয় যে ভারতীয় ফুটবলের পাশে দাঁড়ান তথা বাংলার ফুটবলেরও পাশে দাঁড়ান, আবার যাতে ফুটবল আমাদের ভারতবর্ষে জনপ্রিয় হয়, বিশ্বের আঙিনায় তার প্রতিষ্ঠা পায়। কারণ হাঁটতে হাঁটতে দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে, তাই আমরা 1962 এশিয়ান গেমসের কথা এখনো বলেছি। ধন্যবাদ, ভালো থাকবেন।